হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা কিন্তু ঘোষণা দিয়েছিলাম অলরেডি যে আমরা সাবেস 420 তে এখন থেকে ওয়েব সিরিজ চালাবো, আর সেই হিসেবে আমরা একটা অসাধারণ ওয়েব সিরিজ নিয়ে এসেছি যেটা দক্ষিণ কোরিয়াতে রিলিজ পেয়েছিল 2021 সালে। মোট 8 পর্বের এই ওয়েব সিরিজটা যখন রিলিজ পেয়েছিল পুরো কোরিয়াতে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল, এবং ওই বছর এই ওয়েব সিরিজটা থ্রিলার অ্যাকশন ওয়েব সিরিজ হিসেবে টপ 3টার মধ্যে একটা হয়েছিল। এবং মাই ড্রামা লিস্টে ওয়েব সিরিজটা রেটিং হচ্ছে 10-এ 8.7, আর আইএমডিবিতে এটা রেটিং হচ্ছে 10-এ 7.8। বাট আইএমডিবির ব্যাপারটা হচ্ছে কি, আইএমডিবি তো ওয়ার্ল্ড উইড মনে করো যে ভোটিং করে, সেজন্য যেটা হয় এখানে দেখা যায় অনেক সময় খারাপ সিনেমা ভালো রেটিং পায়, আবার অনেক সময় দেখা যায় ভালো সিনেমাগুলো একটু কম রেটিং পেয়েছে। তবে তারপরেও আইএমডিবির রেটিং যথেষ্ট বিশ্বস্ত একটা রেটিং আর কি। তো যাই হোক, 8 পর্বের এই সিরিজটা আমরা আজকে 4 পর্ব আর একদিন গ্যাপ দিয়ে তার পরের দিন বাকি 4 পর্ব আমরা কমপ্লিট করবো। মানে 3 দিনে টোটাল পুরো ওয়েব সিরিজটা আমরা শেষ করে ফেলবো। এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি এই ওয়েব সিরিজটাতে তুমি সেই লেভেলের মজা পেতে চলেছো, মানে আমার বলার দরকার নেই, তুমি ওয়েব সিরিজে ঢুকলেই বুঝতে পারবে আর কি। তো যাই হোক, ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, এবং আমি জানি তোমরা এটার সাথে অভ্যস্ত, বিরক্ত হওয়ার কোনো দরকার নেই। জাস্ট ডিসক্রিপশনে ক্লিক করে ডুরেশন বের করো, ডুরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। বিজ্ঞাপন দেখার দরকারই নেই, ইউটিউবের বিজ্ঞাপন তাও তোমাদের 15 সেকেন্ড দেখতে হয়, বাট আমাদের বিজ্ঞাপন তোমার দেখতেই হবে না, জাস্ট স্কিপ করে যাও। তো যাই হোক, বিজ্ঞাপন আমি প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো এইটা এমন একটা ওয়েব সিরিজ যেখানে আমরা দেখবো যে একটা মেয়ের বাবা হচ্ছে গ্যাংস্টার। তো এই কারণে মেয়ের বাবা তো আর মেয়ের সাথে থাকতে পারে না, মানে মেয়ের বাবাকে তো আন্ডারওয়ার্ল্ডে থাকতে হয়। বাট এর জন্য মেয়েকে কিন্তু সমাজে অনেক ধরনের কটাক্ষ শিকার হতে হয়, অনেক দুঃখ সহ্য করতে হয়। কিন্তু ওই গ্যাংস্টার তার মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু একজন ওই গ্যাংস্টারকেও কেউ মেরে ফেলে, এবং যে মারে তার সাক্ষী প্রমাণও পাওয়া যায় না। কিন্তু এরপর ওই মেয়েটি নিজেকে ট্রেনিং করে এত শক্তিশালী করে যে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। আর এই বিষয়টা আমরা পুরো ওয়েব সিরিজে দেখবো। তো যাই হোক, সময় নষ্ট না করে শুরু করি। তো ও হচ্ছে জিও, আমাদের নায়িকা। ওর বাবা হচ্ছে একজন গ্যাংস্টার, কেউ জানে না ওর বাবা এখন কোথায় রয়েছে। তো জিও যখন স্কুলে যায় তখন ওর বাড়ির সামনে গাড়িতে বসে থাকা একটা পুলিশ ওকে জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়, তোমার বাবার সাথে তোমার কি কোনো যোগাযোগ রয়েছে, তার কি কোনো কল এসেছে, মানে বারবার একই প্রশ্ন করে থাকে। আর জিও প্রতিবারের মতো এবারও তাকে ইগনোর করে স্কুলে যায়, কিন্তু স্কুল পর্যন্ত ওই পুলিশ তাকে পিছু করে। আর জিওর প্রবলেম যে শুধুমাত্র পুলিশের সাথে তা কিন্তু নয়, তার স্কুলের বাচ্চাদের সাথেও ছিল। তার ক্লাসের মেয়েরাও তাকে অনেক জ্বালা যন্ত্রণা করতো। যেমন এখানে 3টা মেয়ে এসে বলে যে এই স্কুলে শুধুমাত্র ভদ্র ঘরের সন্তানরা পড়ালেখা করে, তোর মতো গ্যাংস্টারের মেয়ের জন্য এই জায়গা নয়। এমনকি প্লেগ্রাউন্ডেও কোনো মেয়ের সাথে খেলতো না, ও একাই মনে করে যে বাচ্চাদের মতো র্যাকেট ব্যাট নিয়ে একা একা খেলতো। আর তখন জিও লক্ষ্য করে যে ওই পুলিশটা প্রিন্সিপালের সাথে কথা বলছে। আর এরপর জিওকে একটা টিচার ডেকে বলে, তোমাকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ অন্যান্য বাচ্চার প্যারেন্টসরা চাচ্ছে না যে একটা গ্যাংস্টারের মেয়ে স্কুলে পড়াশোনা করুক। আর তখনই একটা অচেনা নাম্বার থেকে জিওর মোবাইল ওর বাবার বার্থডে উইশ আসে। আর তারপর দেখা যায় ক্লাসে আবার ওই বদমাশ মেয়েরা জিওকে বুলি করতে থাকে, অপমান করতে থাকে, এবং বলে এই দেখ তোর বাবা মনে হয় মালের প্যাকেটটা এখানে রেখে গিয়েছে, মানে বুঝতেই পারছো এটা দিয়ে কি বুঝিয়েছে। কিন্তু জিও কারিক ওই প্যাকেটটা নিয়ে, যেটার ভেতরে আটা ছিল আর কি, হেরোইন বুঝিয়েছে ওরা, সেই প্যাকেটটা ওই মেয়েটির মুখে ছুঁড়ে মারে এবং ওদেরকে সেই লেভেলের কেলানি দেয়, 3 জনকে সেই লেভেলের কেলানি দেয়। কিন্তু তখনই সেখানে দৌড়ে টিচার আসে, আর জিও তখন তার ব্যাস খুলে টিচারকে বলে, আমি তো একটা গ্যাংস্টারের মেয়ে, এরকম তো করতেই পারি তাই না, আর আপনাদের এই স্কুল আমি ছেড়ে দিচ্ছি। আর তারপরে করে কি স্কুল থেকে বেরিয়ে পুলিশের যে গাড়ি ছিল, কে মনে করো পিছু করছিল, ওর গাড়ির গ্লাস ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পুলিশ ওর পিছু নেয় আর বলে, তারা বদমাশ মেয়ে, পালাবি কোথায়, তোকে তো আমরা ধরে ছাড়বো। কিন্তু জিও সেখান থেকে পালিয়ে নদীর পাড়ে চলে আসে, যেখানে জিও প্রায় তার বাবার সাথে ছোটবেলাতে আসতো। তো এরপর সন্ধ্যা যখন জিও বাড়িতে ফিরে আসে তখন ওই পুলিশ আবারও জিওকে জিজ্ঞাসা করে, তোমার বাবা কি তোমার সাথে দেখা করতে আসছে, তোমাদেরকে যোগাযোগ রয়েছে? বাট জিও কোনো কথা না বলে ডাইরেক্ট অ্যাপার্টমেন্টে ঢুকে যায়। কিন্তু ওর অ্যাপার্টমেন্টের দরজার সামনে ওর বাবার পাঠানো কেক আর গিফটটা পায়। মানে তোমরা তো জানো আজকে জিওর জন্মদিন, বাট জিও ওগুলো লাথি দিয়ে সাইড করে সরিয়ে দিয়ে ভেতরে চলে যায়, কারণ ওর বাবার কারণে ওর জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে। কিন্তু তখনই ওর বাবার কল আসে ওর কাছে, বাট ওর বাবার কলটা পিক করে না। তো বারবার যখন ওর বাবা কল করতে থাকে তখন জিও কলটা ওঠায়। তোর বাবা
প্রথমে আমাকে উইশ করে এবং বলে সরি আমি আসতে পারিনি, কিন্তু আমি তোমার জন্য একটা কেক আর একটা আইপ্যাড পাঠিয়ে দিয়েছি, আশা করি তোমার পছন্দ হবে। আর তোমার পড়াশোনা কেমন চলছে? কিন্তু জিও বলে পড়াশোনা? গত 1 মাস ধরে পুলিশ আমার পিছু করছে, স্কুলের সকল মেয়েরা আমাকে বুলি করে আমি গ্যাংস্টারের মেয়ে বলে। আর জিওর বাবা তখন বলে তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি, তোমাকে এত জ্বালাতন করা হচ্ছে। জিও বলে তুমি তো 1 মাস ধরে ফোনই বন্ধ করে রেখেছো, তোমার সাথে আমি কন্ট্যাক্ট করতাম কিভাবে? আমি তো তোমাকে কত মেসেজ পাঠিয়েছি। কিন্তু জিওর বাবা বলে তুমি টেনশন করো না মা, আমি সব ঠিক করে দেবো। কিন্তু জিও বলে না, দরকার নেই তোমার কোনো কিছু ঠিক করার, তুমি আমার জন্য মরে গিয়েছো, তুমি আমার কাছে আর কখনোই এসো না। আর এদিকে আমরা দেখি জিওর বাবা যখন তার ফোনটা চেক করে তখন দেখতে পাই গত 1 মাসে তার মেয়ে অনেক মেসেজ পাঠিয়েছে এবং সে ওখানে লিখেছিল বাবা সব জায়গায় মানুষ আমাকে বিরক্ত করছে। তো এটা দেখে জিওর বাবার মাথা তো গরম হয়ে যায়, সে করে কি ড্রাইভার নামিয়ে দিয়ে নিজেই গাড়ি দিয়ে জিওর কাছে আসে। আর বাড়ির সামনে ওই পুলিশদের দেখতে পায়, তো প্রথমে ওই পুলিশদেরকে পিটায়, তারপর ভিতরে গিয়ে দেখতে পায় যে গিফটটা বাইরে পড়ে রয়েছে। আর তারপর সে করে কি তার কাছে যে এক্সট্রা চাবি রয়েছে সেটা দিয়ে জিওর দরজা খোলার চেষ্টা করে, বাট দরজাটা ভেতর থেকেও সিটকারি মারা ছিল। কিন্তু দরজার আওয়াজ শুনে জিও উঠে পড়ে, কিন্তু তখনই হুডি পরে একটা লোক আসে, কিন্তু তাকে দেখে জিওর বাবা করে কি ওই লকটা আরো টাইট করে ধরে ফেলে যাতে তার মেয়ে কোনোভাবে এবার দরজার বাইরে না আসতে পারে। আর জিও তখন পিন হোল দিয়ে দেখে জিওর বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ততক্ষণে হুডি পরে ওই কিলারটা করে কি ওর বাবার উপর গুলি চালিয়ে দেয়। তো জিও তখন ভেতর থেকে পাগলের মতো লক খোলার চেষ্টা করে, কিন্তু ওর বাবা লক বাইরে থেকে টাইটলি ধরে রেখেছিল এবং ওর বাবা চিৎকার করে ওই কিলারটাকে বলে তুমি আর যাই করো আমার মেয়েটাকে কিন্তু মেরো না। কিন্তু তখন ওই কিলারটি আরেকটা গুলি চালিয়ে দেয় এবং তারপর কিলার সেখান থেকে চলে যায়। আর জিওর বাবা করে কি চাবি লকের মধ্যে দিয়েই ভেঙে ফেলে যাতে জিও দরজা না খুলতে পারে। কিন্তু জিও তো বাইরে থেকে ওর বাবার আওয়াজ শুনতে পায়, আর ওর বাবা বলছিল আমাকে ক্ষমা করে দিস মা, আমার জন্য তোকে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু জিও এরপর দরজা ভেঙে বেরিয়ে আসে আর সাহায্যের জন্য চিৎকার করে, বাট কোনো প্রতিবেশী জিওকে সাহায্য করার জন্য আসে না। তো পরের দিন ছিল হচ্ছে জিওর বাবার শেষকৃত্য অনুষ্ঠান, আর তখন একজন নাম করা গ্যাংস্টার তার লোকজন নিয়ে আসে, আর এর নাম ছিল হচ্ছে চোই মজিন, আর তাকে মনে রাখতে হবে তোমাদের। তো সে করে কি একটা সিগারেট জ্বালায় এবং আগরবাতির পাত্রে রেখে শ্রদ্ধাঞ্জলি দেয়। আর এরপর জিও তাকে জিজ্ঞাসা করে আপনি আমার বাবাকে দিয়ে কি কি কাজ করেছিলেন যার জন্য তাকে এভাবে মরতে হলো, কে মেরেছে আমার বাবাকে? চোই তখন বলে তোমার বাবা আমার অনেক ভালো বন্ধু ছিল এবং আমার বড় ভাইয়ের মতো ছিল, আর এর সাথে তিনি অনেক ভালো বাবাও ছিলেন, উনি তোমার কথা অনেক চিন্তা করতেন। তো এই কথা বলেই চোই সেখান থেকে চলে যায়। এর 2-1 দিন পর জিও কারিকে পুলিশ স্টেশনে যায় এবং জিজ্ঞাসা করে আপনারা আমার বাবার কেসটা কেন বন্ধ করে দিয়েছেন? তো অফিসার তখন বলে দেখো তোমার বাবাকে যে মারা হয়েছে প্রথমত না কোনো খুনের অস্ত্র পাওয়া গিয়েছে না কোনো সাক্ষী পাওয়া গিয়েছে, এর জন্য আমরা এটা বন্ধ করে দিয়েছি। বাট জিও তখন সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে এটা তো রয়েছে, তাহলে একে আপনারা কেন ধরছেন না? আপনারা চেষ্টা করলে ধরতে পারবেন। বাট পুলিশ তখন উল্টো জিওকে বলে 1 মাস ধরে তোমার পেছনে আমরা ঘুরেছি, তুমি যদি আগে বলে দিতে তোমার বাবা কোথায় রয়েছে তাহলে সে এভাবে মারা পড়তো না। তো জিও তখন রেগে যায় এবং বক্স নিয়ে করে কি ওর বাবার বন্ধু চোইয়ের কাছে যায় এবং পরিচয় দেয় যে আমি অমুকের মেয়ে। তো চোই তখন ওকে বিল্ডিং এর ভেতরে ডাকে আর জিও করে কি ওই বক্সটা চোইয়ের সামনে রেখে দেয় আর সিসিটিভি ফুটেজের প্রিন্ট দেখিয়ে বলে এই হলো আমার বাবার খুনি, আপনার বন্ধুর খুনি। চোই তখন জিজ্ঞাসা করে তাকে যদি পাওয়া যায় তুমি কি করবে? জিও বলে আমি ওকে নিজের হাতে মেরে ফেলবো। তো চোই জিজ্ঞাসা করে কিভাবে প্রাণ নিতে হয় তুমি জানো? আর এরপর সে করে কি জিওকে একটা ছুরি দেয় আর বলে আমাকে মারো, ধরে নাও আমি তোমার বাবাকে মেরেছি। কিন্তু জিও কিছুই করতে পারে না, বাট চোই তখন জিওর কানের নিচে একটা থাপ্পড় মারে এবং বলে ওকে বাইরে ফেলে দেয়। কিন্তু জিও বলে ঠিক আছে আমি একাই যাচ্ছি, আর সে করে কি বক্স টেনে সেখান থেকে চলে যায়। আর রাতে কিলার আবারও জিওর বাড়িতে আসে আর এইবার জিও ওই কিলারের চেহারা দেখে ফেলে। তো কিলার অনেকবার দরজা ধাক্কায় কিন্তু দরজা খুলে না, মনে করে যে বাড়ি থেকে আটকানোর ভেতরে কেউ নেই সেজন্য চলে যায়। কিন্তু এরপর জিওর মনে হয় কিলারকে আমি মারবো, ও করে কি এরপরে বের হয়ে কিলারকে মারার জন্য পেছনে পেছনে দৌড়ায়, বাট ততক্ষণে কিলার চলে গিয়েছে। তো এর জন্য জিও সিদ্ধান্ত নেয় কিলারকে সে নিজেই খুঁজে বের করবে। তো এর জন্য ও করে কি সিসিটিভি থেকে পাওয়া ছবির প্রিন্ট আউট বের করে গলিতে গলিতে লাগিয়ে দেয়। আর সুইও রাস্তা দিয়ে যাচ্ছিল, সে একটা এরকম প্রিন্ট দেখতে পায় আর ওই প্রিন্টটা করে কি সে তার কাছে রাখে। আর রাতে জিওর কাছে একটা অচেনা নাম্বার থেকে কল আসে আর ফোন কল ওই লোকটা বলে আরে এই লোকটাকে তো আমি চিনি আর আমি ওই লোকটার অ্যাড্রেস দিচ্ছি, বাট টাকা লাগবে, টাকা নিয়ে অমুক জায়গায় আসো। তো এরপর ও করে কি ওর বাবার পাঠানো 3 লাখ টাকা নিয়ে একটা ছুরি নিয়ে সেখান থেকে মানে বেরিয়ে যায় ঘর থেকে। তো অ্যাকচুয়ালি ওকে যারা ফোন দিয়ে ডেকেছিল তারা ওই পোস্টার দেখে ডেকেছিল, ওরা মূলত এলাকার লুচ্চা বদমাশ এবং নেশাগ্রস্ত লোক ছিল। তো ওরা করে কি জিওর কাছ থেকে টাকা নেয় 3 লাখ টাকা আর তারপর মনে করে যে জিওকে রেপ করার চেষ্টা করতে থাকে। বাট জিও ওদের মোকাবেলা করে, কিন্তু বুঝতে হবে একটা মেয়ে মানুষ আর একা পারবে কিভাবে। কিন্তু ওরা করে কি জিওকে আরো নিরাপদ জায়গায় নেওয়ার জন্য গাড়ির ডিকিতে ঢুকিয়ে নেয়। কিন্তু তখনই জিও শব্দ পায় যে এই গাড়িতে কেউ অ্যাক্সিডেন্ট করেছে এবং এরপর আওয়াজ পায় যে ওই 3 জন লোককে কেউ গুলি করে মেরে ফেললো। তো জিও তো ভয় পেয়ে ছুরি বের করে, কিন্তু যখনই গাড়ির ওই ব্যাক কম্পার্টমেন্টটা খোলা হয় জিও তো ছুরি মারতে যায়, বাট ওই লোকটি জিওর হাত থেকে ছুরি কেড়ে নেয়। আর আমরা দেখতে পাই এই লোকটি জিওর বাবার বন্ধু গ্যাংস্টার চোই ছিল। তো যাই হোক চোই ওকে বলে তুমি যদি মরতেই চাও এর চেয়ে ভালো আর উপায় কি কোনো খুঁজে পাওনি? তুমি লুকিয়ে থাকো, তা না হলে তুমি মারা পড়বে। জিও তখন বলে ওদিকে পুলিশ কিছু করছে না, আপনিও কিছু করছেন না, আমি কি এভাবেই বাঁচবো যে আমার বাবার কিছুই হয়নি? চোই তখন বলে আচ্ছা তুমি কি সত্যি তোমার বাবার খুনিকে মারতে চাও? জিও বলে হ্যাঁ। চোই বলে তুমি যদি তোমার বাবার খুনিকে মারতে চাও তাহলে আগে খুন করা শিখো। এরপর সে করে কি জিওকে তার যে একটা গোপন জিম বা ডেরা সেখানে নিয়ে যায়, যেখানে সে তার নতুন ছেলেপেলেদের ভর্তি করে এবং ট্রেনিং দেওয়া শেখায়, ট্রেনিং শেখায়। তো এখানে এর আগে কোনো মেয়ে আসেনি ট্রেনিং নিতে, তো জিওই প্রথম মেয়ে ছিল যে ফাইট শিখতে বা গ্যাংস্টারে জয়েন হতে এসেছে। তো লিডার চোই বলে নতুন মেম্বার ওকে ফাইট শেখাও। কিন্তু তখন সেখানকার সকল বখাটে ছেলে নজর পড়ে জিওর উপরে, মানে বুঝতেই পারছো গ্যাংস্টার তো আর নর্মাল পোলাবান হয় না, বখাটেরাই হয়। আর তখন একটা চিকন
চিকন করে ছেলে, ও ওকে রুম দেখাতে নিয়ে যায়। আর ওই ছেলেটা বলে আজ থেকে ঝাড়া মোছা প্লেট কাপড় ধোয়া সব তুই ধুবি, কারণ আগে আমি সবার জুনিয়র ছিলাম, এখানে আমি ধুইতাম, এখন তুই ধুবি। আর তারপর সে একটা বিল্ডিং এর দিকে ইশারা করে বলে ট্রেনিং এ ভালো ফাইট করতে পারলে তুই ওখানে পৌঁছে যাবি, আর অল দ্য বেস্ট। তো যাই হোক, এরপর জিও করে একটা স্ল্যাবের উপর ওর বাবার অস্থি রেখে দেয়, মানে ওদেরও হয়তো লাশ পোড়ানো হয়। আর তারপর তো জিওর কাজ করা শুরু হয়। আর তখন বিল্লু চিংচং নামের একটা লোক ওকে ডান্স দেখে ইমপ্রেস করার জন্য, মানে সবাই টিটকারি করে থাকে, বাজে বাজে কথা বলতে থাকে। এমনকি ও যখন প্র্যাকটিস করতে যায় কেউ ওকে প্র্যাকটিসও করতে দিতে চায় না। এমনকি এরপর বিল্লু চিংচং করে ওকে আবার বিরক্ত করা শুরু করে। আর এর ফলে ওদের মধ্যে মারামারি শুরু হয়। কিন্তু তখন যে কোচ আসে সে এসে সবাইকে থামে এবং নিজেদের কাজে মন দিতে বলে। আর এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন জিও একা এসে প্র্যাকটিস করছিল। আর তখনই মিস্টার চুই এখানে জিওর অবস্থা দেখতে আসে। আর সে জিওকে জিজ্ঞাসা করে তুমি কি পালানোর ব্যাপারে ভাবছো? জিও বলে পালানোর ব্যাপার মানে আমি জেতার ব্যাপারে ভাবছি। তো তখন চুই বলে তোমাকে জিততে হবে না, বরং তোমাকে শেষ করে দিতে হবে তোমার বাবার খুনিকে। এখানে শুধুমাত্র শক্তি মুখ্য নয়, বুদ্ধি দিয়েও লড়তে হবে। তুমি যদি কাউকে মারতে চাও তার ঠোঁট থুতনি বুকে হামলা করো, প্রয়োজন হলে তার বিচিও গালিয়ে দাও, কিন্তু ফাইটে যখন যাবে প্রতিপক্ষের চোখ বিচি বুক কোনো কিছু নিয়ে মায়া করা যাবে না, জাস্ট ওকে মারতে হবে। তো এরপর চুই নিজে ওকে ফাইট শেখাতে শুরু করে। তো জিও অনেক উত্তেজিত ছিল, জিও সমস্ত হামলা ডস করছিল। আর তখন চুই বলে হ্যাঁ মেয়ে হলেও তোমার ভেতরে অনেক দক্ষতা রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে তোমার একটু শক্তি কম। তবে আমি চাই তুমি ফাইট শেখো, আমি চাই তুমি নিজের বাবার প্রতিশোধ তুমি নিজে নাও। তো জিও সেই হিসাবে প্র্যাকটিস করার কোনো সুযোগ সারে না এবং সে ইমাজিন করে যে সে তার বাবার কিলারের সাথে ফাইট করছে, আই মিন শ্যাডো ফাইটিং করছে। তো এরকম ভাবে 3-4 মাস চলে যায়। আর কিছুদিন পরেই চুই সেখানে একটা কম্পিটিশনের আয়োজন করে। তো এখানে সকল নতুন ছেলেদেরকে এবং জিওকে একটা খাঁচায় আটকে দেওয়া হয়, সবাই নিজেদের মধ্যে ফাইট করে এবং এখানে যে জিতবে সে পাবে 1 সপ্তাহের ছুটি, এর সাথে 1 লাখ ইয়েন উপহার। তো লাস্টে বাকি থাকে 2 জন, একটা হচ্ছে কেনসি দাদা, ওর নামই কেনসি দাদা, যে আর কি জিওকে ওই যে রুমে নিয়ে গিয়েছিল, রুম দেখিয়ে দিয়েছিল প্রথমবার। আর আরেকটা হচ্ছে আমাদের জিও। তো কে জিতবে এখানে? আর এখানেই ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। তো এরপর সেকেন্ড এপিসোড যখন শুরু হয় তখন আমরা দেখি ফাইট শুরু হয়ে যায় কেনসি দাদা ভার্সেস জিওর মাঝে। আর তারা দুজনেই তো অনেককে মেরে ফাইনাল পর্যন্ত এসেছে। তো এখানে দুজনেই কিন্তু কেউ চেয়ে কেউ কম নয়। একজনের ফাইট ছিল হচ্ছে শখের বশে মানে সন্ত্রাসী হবে, আর একজনের ফাইট ছিল হচ্ছে বা সন্ত্রাসী হবে হচ্ছে বাধ্যতামূলক তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। আর বরাবরের মতোই বাধ্যতামূলক জিনিসটাই জিতে যায়। তো যাই হোক, এরপর মিস্টার চুই জিওকে বিজেতা ঘোষণা করে। আর এদিকে কেনজির তো জ্ঞানই নাই। আর তারপর কেনজির যখন জ্ঞান ফিরে তখন ওর বন্ধু যে ওই হারামজাদা মোটা যেটা জিওকে উস্কিয়েছিল এর আগে, ও আবার কেনজিকে উস্কায়। আর সেই হিসেবে রাতে জিও যখন সাফাই করছিল তখন সেখানে কেনজি আসে। আর জিও তখন কেনজির কাছে ক্ষমা চায়, বলে দেখ ভাই ওটা একটা কম্পিটিশন ছিল, কাউকে না কাউকে তো হারতেই হতো, তো এটা নিয়ে মন খারাপ করিস না, আমি কোনো ঝামেলা চাই না তোর সাথে। বাট কেনজি তার বন্ধুর কাছে গিয়ে বলে ওর পানিতে আমি নেশা মিশিয়ে দিয়েছি। তো এরপর জিও যখন ওই পানি খাওয়ার নেশা হয়ে যায় আর এই সুযোগে কেনজি করে কি তার ওই শয়তান বন্ধুকে নিয়ে ওকে রেপ করতে যায়। সাথে ছিল হচ্ছে বিল্লু চ্যাংচং। তো জিওর জ্ঞান তখন একটু একটু ছিল, কিন্তু বিল্লু চ্যাংচং যখন ওকে ছোঁয়ার চেষ্টা করে তখনই জিও ওকে ধাক্কা দিয়ে দেয়। আর এর ফলে ওর বাবার যে অস্থির পটটা ছিল সেটা ভেঙে যায় এবং আমরা দেখতে পাই জিও কিন্তু নেশা থাকা অবস্থায় ওদের সাথে মোকাবেলা করছিল। আর এর ফলে কেনজি তখন রেগে যায় এবং হাতুড়ি নিয়ে আসে জিওকে একবারে মেরে ফেলবে। বাট জিওকে যখন মেরে ফেলবে তখনই অল্পের জন্য এখানে চুই চলে আসে। আর সে করে কি কেনজি দাদাকে তার বিল্ডিং এ নিয়ে যায়। তো মিস্টার চুই তখন তরল তুলোকে জিজ্ঞাসা করে তোর মুখে মারবো, হাতে মারবো না পায়ে মারবো, কোথায় মারবো বল। কিন্তু কেনজি দাদা তখন চুইয়ের কাছে ক্ষমা চায় এবং বলে আপনার সবচেয়ে বেস্ট লোক কিন্তু একসময় আমিই হব। তো চুই তখন বলে হ্যাঁ আমি জানি, এই জন্য তো তোকে আমি প্রাণে মারবো না, জিওকে তো আমি নিজ হাতে নিয়ে এসেছি, ওই মেয়েটাকে তোদের ছোঁয়ার সাহস হলো কিভাবে। তো এরপরে চুই করে ওর মুখ অনেক বড় একটা চিহ্ন বানিয়ে দেয়, যাতে যখনই ওর চেহারা দেখবে তখনই ওর ভুল বুঝতে পারবে। আর এদিকে জিওর জ্ঞান যখন ফিরে আসে সবার আগে ও করিকার বাবার অস্থি দেখে কান্না করতে শুরু করে। বাট তখনই মিস্টার চুই সবচেয়ে খাস লোক তেজো আসে এবং সে জিওকে কান্না করতে দেখে বলে তুমি যদি কান্নাকাটি করার জন্য এখানে আসো তাহলে এখান থেকে এক্ষুনি চলে যাও। আর আমি তোমার বাবাকে দেখে অনেক কিছু শিখেছিলাম। তোমার বাবার সম্পর্কে যদি বলি, তোমার বাবা কোনো ক্রিমিনাল গ্যাং এর জন্য তৈরি হয়নি, আর মনে হয় না তুমিও ক্রিমিনাল গ্যাং এর জন্য তৈরি হয়েছো। কেন এই কথাটা বলেছে এটা আমরা জানতে পারবো পরে। তো যাই হোক, এরপর চুই করে কি জিওর সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে ডাকে, তার ফেভারিট রেস্টুরেন্টে। তো এখানে চুই জিওকে বলে ভেবে নাও কাল তুমি মরে গিয়েছিলে, আজকে তোমার নতুন করে জন্ম হয়েছে। আর এরপর সে করে কি জিওকে একটা রিভলভার দেয় এবং বলে এইটা দিয়ে তোমার বাবাকে খুন করা হয়েছিল এবং খুনি এই রিভলভারটা তারপর ফেলে গিয়েছিল। আর এই পিস্তলটা পুলিশ ডিপার্টমেন্টের, তার মানে তোমার বাবার খুনি একজন পুলিশ ছিল, তো তাকে খুঁজে বের করে এবং মেরে ফেলো। তো এই জন্য তোমাকে পুলিশ হতে হবে। তো এরপর আমাদের জিও আরো 4 বছরের ফাইটিং এর ট্রেনিং নেয়। আর তারপর ফাইনালি 2019 সালে পুলিশে ভর্তি হয় এবং সে টিকেও যায়, কারণ বুঝতেই পারছো তো সব দিক দিয়ে এক্সপার্ট, অন্যান্য মেয়ের চেয়ে অনেক বেশি এক্সপার্ট। তো পুলিশে ভর্তি হওয়ার ওর কিন্তু 2টো উদ্দেশ্য ছিল। মেন উদ্দেশ্য হলো বাবার খুনিকে খুঁজে বের করে মেরে ফেলা, আর দ্বিতীয় উদ্দেশ্যটা হলো মিস্টার চুইয়ের গ্যাং এর উপর যেন পুলিশের কোনো আস না আসে, মানে মিস্টার চুইকে গোপনে হেল্প করবে। তো এরপর আরো 2 বছর চলে যায়, মানে মাঝখানে কিন্তু 6 বছর চলে গিয়েছে, জিওর বাবা মারা গিয়েছে। তো জিও একটা মিশনে যায় আর সে একটা লোকের পিছু করতে করতে একটা বিল্ডিং আসে, কিন্তু জিও করে কি তার যে পুলিশ সাথীটা ছিল ওকে নিচে রেখে বিল্ডিং এ ঢোকে। কিন্তু তখনই ওই বিল্ডিং এর নিচে ওর সাথীকে দেখে নার্কোটিক ডিপার্টমেন্টের কিছু লোকরা নেশাগ্রস্ত মনে করে ওকে ধরে ফেলে, মানে পুলিশকে ধরেছে। নার্কোটিক ডিপার্টমেন্ট মানে হচ্ছে যারা মাদক নির্মূলে কাজ করে আর কি, কিন্তু আমাদের জিও তো রেগুলার পুলিশ। তো যাই হোক, তারা জিওর পার্টনারকে জিজ্ঞাসা করে তুই কে, এখানে কি করছিস? তো ওর পার্টনার তখন বলে আমি তো পুলিশ, মানে মাদকাসক্ত ধরতে এসে পুলিশে ফেসে গিয়েছে। আবার ওদিকে জিও বিল্ডিং এর ভেতরে গিয়ে দেখে এখানে সব ধরনের
ধরনের খারাপ কাজ চলছে। আর তখন সেখানে একটা অচেতন মেয়েকেও পায়। তো জিও ওকে বাঁচায় এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করে। আর তারপরও লুকিয়ে অন্য রুমে দেখে যে ওখানে ড্রাগের ডিল চলছে এবং একটা লোক অনেক হেরোইন নিয়ে এসেছে, যার নাম হচ্ছে পিল্ডো। মনে রেখো, পিল্ডোকে অনেক হেরোইন নিয়ে এসেছে। তো ওটা অরিজিনাল হেরোইন না 2 নম্বর হেরোইন পরে বুঝতে পারবে। তো ডিল যখন হতেই যাচ্ছিল তখনই জিও কারিকে ডিলের মাঝখানে চলে আসে এবং সবাইকে অনেক মারে, পিল্ডো মিল্ডো সবাইকে মিলে মারে। বাট এখানে পিল্ডো এবং তার সাথে তারাই তো ছিল নার্কোটিক ডিপার্টমেন্টে, মানে ওরাও পুলিশ। ওরা এখানে মূলত একটা স্ট্রিং অপারেশনের জন্য এসেছিল, কিন্তু জিও সব নষ্ট করে দিয়েছে। মানে সবগুলোকে একবারে ধরার জন্য ওরা জাল বিছিয়ে এসেছিল। তো যাই হোক, জিও তখন বাড়তি কোনো কথা বাড়ায় না, উল্টো করে কি খুনের অপরাধে একজনকে গ্রেপ্তার করে। বাট পিল্ডো তখন জিওকে জিজ্ঞাসা করে তুই কে? জিও বলে আমি জিও, আমি পুলিশ অফিসার। তো পিল্ডো বলে তুই আমাদের 6 মাসের পরিশ্রমের উপর পানি ঢেলে দিয়েছিস, এটা আমার শিকার। কিন্তু তখনই জিওর কাছে তার বসের কল আসে এবং বলে ওই আসামিটাকে তুমি পিল্ডোর হাতে তুলে দাও, আমাদের কাছে এই অর্ডার এসেছে। তো এবার জিও না চাইতেও করে কি ওই আসামিকে পিল্ডোর হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে আসে। আর পরের দিন সে যায় হচ্ছে নার্কোটিক ডিপার্টমেন্টে, আর সেখানে গিয়ে তার ক্যাপ্টেন চৌগুহুর সাথে পরিচয় হয়। কিন্তু জিও যখনই ওই ক্যাপ্টেনকে দেখতে পায় নার্কোটিক ডিপার্টমেন্টের, তখন ওর একটা ভিশন আসে। ওর কাছে মনে হয় এই লোকটাই তো আমার বাবাকে মারতে আমার বাড়িতে এসেছিল আজ থেকে 6-7 বছর পূর্বে। কিন্তু এখানে জিও পুরোপুরি শিওর ছিল না। তো যাই হোক, এরপর ক্যাপ্টেন জিওকে অফিসে ডেকে জিজ্ঞাসা করে তুমি কাল রাতে আমাদের মিশনে পানি ঢেলে দিয়েছো, তাও আবার প্রমাণ ছাড়াই। এতদিন ধরে আমরা যে কষ্ট করেছি তুমি সব শেষ করে দিয়েছো। তবে তোমাকে আমি ডেকেছি ভিন্ন কারণে। আমি দেখলাম তুমি আমাদের এই নার্কোটিক টিমে আসার জন্য 2 বার অ্যাপ্লিকেশন দিয়েছিলে, তুমি আমাদের এই নার্কোটিক টিমে কেন আসতে চাও? তো এখানে জিও কোনো জবাব দেয় না, কিন্তু ক্যাপ্টেন তখন জানায় তোমাকে নার্কোটিক টিমে স্বাগতম। তো এরপর রাতে জিও করে কি চৈর সাথে দেখা করতে যায়। আর চৈ তখন জিজ্ঞাসা করে পুলিশের জীবনযাপন কেমন চলছে? জিও বলে আমি তো নার্কোটিক ডিপার্টমেন্টে যাচ্ছি, আর সেখান থেকে আমি জানতে পারবো বন্দুকটা কার ছিল, আর আমার তো ক্যাপ্টেন চৌগুহুর উপরই সন্দেহ হচ্ছে। চৈ তখন বলে ওই যে ওয়্যার হাউসটা দেখতে পাচ্ছ, 10 বছর আগে ওখানেই তোমার বাবা আমাকে বাঁচিয়েছিল, আর আমার টেবিলে যে ছবিটা রয়েছে সেটা ওই সময়ের ছবি ছিল আমাদের। আর এরপর চৈ করিকে একটা ছুরি দিয়ে বলে তুমি তোমার বাবার খুনিকে খুঁজে বের করো এবং তাকে ধরে শেষ করে ফেলো, শেষ করে দাও আমার বন্ধুর খুনিকে। আর এইদিকে আমরা দেখি পিল্ডো পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, মানে যাকে ধরে নিয়েছে। তো ও বলে স্যার আমার কোনো দোষ নেই, মার্কেটে নতুন মাল এসেছে আর ওই মালটা মাঙ্গুর কাছে আছে। তো এরপর পিল্ডো করে কি তার এক খোঁচরকে ফোন দেয় যে মাঙ্গু শালাই করে আছে, ওকে বের কর। আর তখনই পিল্ডো জিওকে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে তুই এখানে কি করছিস? জিও বলে আমার তো এখানে ট্রান্সফার হয়েছে। আর তখন করে কি ওদের যে ক্যাপ্টেন সে আসে চিগু এবং জিওর সিট দেখায়। আর তারপর ক্যাপ্টেন চিগু বলে পিল্ডো আজকে থেকে জিও তোমার সাথে কাজ করবে। তো পিল্ডো জিওকে টিমে নিতে চাইছিল না, কিন্তু ক্যাপ্টেনের অর্ডার ছিল, কোনো উপায় তো নেই। তো এরপর সে করে কি ক্যাপ্টেনকে মাঙ্গুর ব্যাপারে বলে যে বাজারে নতুন মাল আসছে, নতুন মাল মানে নতুন ব্যবসায়ী। তো চিগু তখন বলে ওই মালটাকে তুলে নাও। তো যাই হোক, পিল্ডো কিন্তু জিওর উপর খুব একটা খুশি না, ও যে কোনো মূল্যে জিওকে এখান থেকে তাড়াতে চাইছিল, কারণ আগের মিশনটা নষ্ট করে দিয়েছে, সে রাগটা এখনো রয়েছে। আর তখনই পিল্ডোর খোসর মানে পিল্ডোর যে সোর্স, সে পিল্ডোকে কল দিয়ে বলে ওই মাঙ্গুকে তো পেয়েছি। তো পিল্ডো তখনই জিওকে বলে আমার সাথে চলো, একজনকে ধরতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার চুই মালের বড় একটা অর্ডার পেয়েছে, আর তখন তার কাছে তেজু আসে। আর তেজুকে সে বলে তুমি কি জানো আমাদের জিও নার্কোটিক্সে গেছে, এতে তো আমাদের লাভ হবে। বাট তেজু বলে ওই মেয়েটার উপর আমি তেমন ভরসা পাই না, কারণ ও আমাদের জন্য নয়, ওর বাবার খুনির জন্য লড়ছে, আর ও যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমি কিন্তু ওকে মেরে ফেলবো। তো এখানে চুই বলে সময় বলে দেবে কি হবে, বাট আমার মনে হয় না ও আমাদের বেমানি করবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই পিল্ডো জিওকে একটা বিল্ডিং এর পার্কিং এ গিয়েছে, আর ওখানে বলে 3 তলায় মাঙ্গু রয়েছে, ওকে ধরে নিয়ে আসো। তো যখন যেতে যায় বিল্ডিং এ তখনই গার্ডরা আটকায়, কিন্তু জিও তো গার্ডদের সেই মারে। তো এখানে পিল্ডোর প্ল্যান ছিল কি জানো, যে এই মেয়েটাকে ভেতরে পাঠিয়ে দেবো, এই মেয়েটা ভেতরের অবস্থা দেখে মার খেয়ে এমনি পালিয়ে যাবে, আর তারপর মাঙ্গুকে বাইরে থেকে আমি ধরে ফেলবো। কিন্তু জিও তো ফাইট অনেক ভালো ছিল, নিজেই তো একটা মাফিয়া। জিও গত 5-7টা বছর পরিশ্রম করেছে এই ফাইটের পেছনে। তো জিও তো ওইদিকে খেলাচ্ছিল সবগুলোকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন জিও আসে না তখন পিল্ডোর চিন্তা হতে থাকে যে ফিরে আসেনি। তো এরপর পিল্ডো যখন ভেতরে যায় গিয়ে দেখতে পায় জিও তো সবগুলোর ব্যান্ড বাজিয়ে দিয়েছে, সবগুলোকে মেরে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে এবং মাঙ্গুকে ডাইরেক্ট ধরে ফেলেছে। তো এই অবস্থা দেখে পিল্ডো পুরো শকড হয়ে যায়, আর এখানেই এপিসোড নাম্বার 2 শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা এপিসোড নাম্বার 3 দেখি। তো এরপর এপিসোড নাম্বার 3 এর শুরুতে আমরা দেখতে পাই পিল্ডো ভেতরে গিয়ে মাঙ্গুকে জিজ্ঞাসাবাদ করে যে হালারপুর মাল কই রাখছোস? তো মাঙ্গু বলে এখানে তো কোনো মাল নেই, আই মিন ড্রাগস নেই। তো এরপর পিল্ডো করে কি ওখানে যারা জুয়া খেলছিল, আই মিন এটা তো ক্যাসিনো টাইপ একটা জায়গা, তাদের সবাইকে বলে যে এখানে পুলিশ রেড দিয়েছে, সবাই যার যার আইডি কার্ড বের করো। কিন্তু মাঙ্গু তখন পিল্ডোকে বলে বড় ভাই খুদাই কেন বিজনেস নষ্ট করছেন, আমি তো বলছি এখানে মালটাল জাতীয় কিছু নেই। তবে পিল্ডোর বিশ্বাস না, পিল্ডো খোঁজাখুঁজি করতে থাকে। বিষয়টা বুঝে বলছি এটা নর্মাল কোনো মাল বা ড্রাগ নয়। পশ্চিমা দেশে বা উন্নত দেশগুলোতে মদ কিন্তু লিগেল, তবে ওদের মদে মন ভরে না কখনোই। মানে মদ কিন্তু সারা পৃথিবীতে লিগেল এবং সম্ভ্রান্ত একটা নেশা, কিন্তু ওদের মদে পোষায় না। ওরা করে কি রেগুলারলি কন্টিনিউয়াসলি গবেষণা করে থাকে আরো কিভাবে ডেঞ্জারাস মাদক আনা যায়, আরো কিভাবে ডেঞ্জারাস কিছু করা যায়। তো এরকম একটা ব্যাপার। তুমি যদি ইউটিউবে সার্চ দাও খালি একবার কানাডা আমেরিকা ড্রাগ এডিক্টেড পিপল এটা লিখে সার্চ দিলে তুমি দেখবে যে ওরা জম্বি হয়ে গিয়েছে, বা তুমি জম্বি ড্রাগ লিখে সার্চ দিলে তুমি পাবে যে রাস্তাঘাটে মানুষ জম্বির মতো রয়েছে। খুব ভয়ঙ্কর দৃশ্য এগুলো। তো এই জন্য ওই দেশের সরকার সবসময় সচেতন থাকে যে নতুন কোন মাদক আসলো, কোনটা ডেঞ্জারাস, কোনটা কি হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো এরকমই এটা একটা নতুন মাদক। তো যাই হোক, পিল্ডো তো খোঁজাখুঁজি করছে নতুন ড্রাগের, বাট জিও তখন বারটেন্ডারকে দেখে বুঝে যায় যে ওই শালা কিছু লুকানোর চেষ্টা করছে। তো এরপর যখন ওই বারটেন্ডারকে চেক করে সেখানে একটা বোতল পায়, আর বোতলের ভেতর থেকে ওই নতুন ধরনের ড্রাগটা পায়। তো এরপর পিল্ডো মাঙ্গুকে ধরে সাথে নিয়ে যায়, আর তারপর পিল্ডো জিওকে বলে তুমি আমাকে ক্ষমতা দেখানোর জন্য
এসব করেছো তাই না, একে একে মারপিট করে লোকে ধরেছো, তবে এরপর থেকে যদি এমন করতে যাও অবশ্যই বুলেট প্রুফ জ্যাকেট পরে নিও। তো এরপর পুলিশ স্টেশনে গিয়ে পিল্ডো করে কি মাঙ্গুকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে জিজ্ঞাসা করে এই ড্রাগ কে বানিয়ে দিয়েছে। তো মাঙ্গু তখন বলে যে বানিয়ে দিয়েছে সে অনেক খারাপ, তুমি কখনোই তাকে ধরতে পারবে না, সে অনেক বিপজ্জনক। তো এখানে কার কথা বলছিল জানো, সেই কেনজি দাদা যে আর কি আমাদের জিওকে 7 বছর আগে রেপ করার চেষ্টা করেছিল ড্রাগ মিশিয়ে। মানে একসাথে জিও আর কেনজি দাদা কাজ করেছিল এবং কেনজি দাদাকে কিন্তু তোমার শাস্তিও দিয়েছিল এর জন্য। তো যাই হোক, এখানেও আরো বলে যে ড্রাগসের ধান্দায় অনেক উপর উঠে গিয়েছে। আবার এদিকে জিও করে কি এই খবর মিস্টার চোইকে পাঠিয়ে দেয় যে মাঙ্গু ধরা পড়ে গিয়েছে, কিন্তু এখনো বলেনি যে কার হয়েও কাজ করে। আর এখানের লক্ষ্য মাঙ্গু কিন্তু চোইর প্রতিদ্বন্দ্বী, কারণ চুইও বাজারে মাল বিক্রি করে, মাঙ্গুও মাল বিক্রি করে। তো চোই তখন বলে তুমি ওকে খুঁজে বের করো। আর জিওর ওইদিকে আইডি কার্ড হয়ে গিয়েছে, তো এই জন্য সে করে কি সিস্টেমে তার বাবার নেম দিয়ে দেখে যে তার বাবার সম্পর্কে কোনো তথ্য পায় কিনা। আর বাবার সম্পর্কে তথ্য খুঁজতে গিয়েও জানতে পারে যে ওর বাবার মৃত্যুর আগে সে তেজুর সাথে ছিল, মানে চোইর যে সহকারী তার সাথে ছিল। তো যাই হোক, এরপরে একদিন ক্যাপ্টেন চোগিও তদন্ত করার জন্য সেখানে গিয়েছিল আর ওই জায়গাতেই তার বাবার মার্ডার হয়েছে। আর অন্যদিকে চোই তেজুকে বলে মার্কেটে নতুন ফ্লেভার এসেছে আর এই নতুন মালের জন্য ক্লায়েন্ট আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, তো এই নতুন মাল আলাদের আমাদেরকে শেষ করতে হবে। আর পরের দিন সন্ধ্যায় আমরা দেখি একটা পুলিশ মিস্টার চোগিও বা ক্যাপ্টেনকে বলে স্যার টার্গেট রেডি হয়েছে। তো এরপর সে সবাইকে বলে ব্যাকআপ ডেকে নাও আর সবারই গান ইস্যু করো। তো এরপর সবাইকে গান দেওয়া হয় এবং সবাইকে একত্রিত করা হয়, সবার ফোন নিয়ে নেওয়া হয়। আর তারপর ক্যাপ্টেন সবাইকে বলে আজকে রাতে আমাদের টার্গেট হচ্ছে মিস্টার চোই, আর সে আমাদের দেশের বাজারে 90% ড্রাগ সাপ্লাই করে। আর এরপর সবাইকে একটা ফ্যাক্টরির কথা বলা হয় যেটা বড় একটা জাহাজের মাঝে ছিল। তো মিস্টার চোই 50 মিনিটের মধ্যে সেখানে পৌঁছাচ্ছে আর নার্কোটিক টিম যাবে চোইকে ধ্বংস করার জন্য আর বাকি সবাই ব্যাকআপ দেবে। তো যাই হোক, সবাই তাকে ধরার জন্য বেরিয়ে পড়ে আর ওই জাহাজের পাশে গিয়ে ঘাত লাগিয়ে বসে থাকে। আর মিস্টার চোই মাত্রই এই ফ্যাক্টরিটা কবজা করে নিয়েছে, তো ওই জন্য সে পরিদর্শন করার জন্য এসেছে। তো ক্যাপ্টেন তার টিমকে ভেতরে যাওয়ার আদেশ দেয়, কিন্তু আমাদের নায়িকা জিও তো মিস্টার চোইয়ের কাছ থেকেই বড় হয়েছে, ও চাচ্ছিল না চোই ধরা পড়ুক, কিন্তু ওর কাছে তো কোনো ফোন নেই, তো আর কোনো উপায় ছিল না যে চোইকে ওয়ার্নিং দিবে। তো যাই হোক, যেহেতু এই ফ্যাক্টরি একটা বড় জাহাজের মধ্যে ছিল, সবাই আলাদা আলাদা হয়ে যায়। তো জিও তখন মিস্টার চোইকে দেখে ফেলে, কিন্তু আশেপাশে অনেক পুলিশ ছিল ওর, এই জন্য কিছু বলতে পারে না। আর তখনই দেখা যায় মিস্টার চোইর লোক পিল্ডোকে দেখে ফেলে এবং তার উপর আক্রমণ করে। পিল্ডো মানে আর কি পুলিশ অফিসার যে জিওর সাথে থাকে। তো এখানে আক্রমণ করে সে পিল্ডোর ক্যামেরা ভাঙার চেষ্টা করে, কারণ পিল্ডো সব রেকর্ডিং করছিল। আর এরপর সে মিস্টার চোইয়ের কাছে গিয়ে হাত তুলতে পারে, কিন্তু তখনই সেখানে ধুপাধপ গুলির আওয়াজ আসে, লাইট বন্ধ হয়ে যায়, মানে হয়তো কেউ পাওয়ার সিস্টেমে গুলি করেছে। আর তখন ওই সুযোগে মিস্টার চোই করে কি ড্রাগে আগুন লাগে সেখান থেকে চলে যায়, যাতে পুলিশের হাতে কোনো প্রমাণ না আসে। বাট মিস্টার চোই যাওয়ার সময় জিওকে দেখে ফেলে, তবে জিও মিস্টার চোইয়ের উপর গুলি চালায় না। আর মিস্টার চোই আর তেজু পানিতে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক, এই পুরো ঘটনায় না নার্কোটিক টিম মিস্টার চোইকে পায়, না তেজুকে পায়, না কোনো মাল পায়, মানে তারা কিছুই পায় না। তবে তারপরে পুলিশ ওই জায়গা চেক করে, আর পুলিশ ওই জায়গায় চেক করলে দেখতে পায় যে ওই জায়গার যে কারেন্টের সিস্টেম রয়েছে সেখানে গুলি করেছিল কেউ, আর জিও করেছে কি সেখানে লুকিয়ে বন্দুকটা রেখে দিয়েছে, আর এই পিস্তল দিয়ে কিন্তু ওর বাবাকে মারা হয়েছিল। আর তখন জিও ক্যাপ্টেনকে বলে স্যার এখানে আমি একটা গান পেয়েছি, কিন্তু এটার সিরিয়াল নাম্বার মোছার চেষ্টা করা হয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই চোই রেগে তার বাড়িতে যায় আর বলে ক্যাপ্টেন চোগিও আমার পেছনে লেগেছে। আর তেজু তখন বলে ও নয় লেগেছে, কিন্তু জিও আমাদের খবর দেয়নি কেন। কিন্তু মিস্টার চোই কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। আর মিস্টার চোই কোনো কিছুতেই ইনস্ট্যান্ট রিয়াকশন দেয় না আমাদের মতো, যারা ইনস্ট্যান্ট রিয়াকশন দেয় তারা আমার মতো ছাগল। সিরিয়াসলি আমি যে কোনো কিছুতে ইনস্ট্যান্ট রিয়াকশন দিয়ে দিই, এই জন্য আমি নিজেকে 1 নম্বরের ছাগল মনে করি। তো যাই হোক, তখনই ক্যাপ্টেনের কাছে এক পুলিশের কল আসে, সে বলে যে আমাদের টিম গানটা চেক করে নিয়েছে, মানে গানের সিরিয়াল নাম্বার চেক করে নিয়েছে। তো এরপরে জিও করে কোন একটা গাড়ি বের করে আর মিস্টার চোইকে ফোন করে, কিন্তু মিস্টার চোই তোর উপর রেগেছিল, ফোন উঠায় না। আর তারপর সে পুলিশ স্টেশনের ভেতরে যায়। আর পরের দিন ক্যাপ্টেন সবার গান চেক করে, কিন্তু কারো বন্দুক থেকে গুলি চলেনি, সবার বন্দুকে গুলি রয়েছে। তো এরপর ডিনারের সময় জিও পিল্ডোকে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন চোইয়ের পেছনে পড়ে রয়েছে কেন। তো পিল্ডো তখন বলে সে ড্রাগের সবচেয়ে বড় ব্যবসায়ী আর খুব সম্প্রতি সে নার্কোটিক টিমের একজনকে মেরেছে, এর জন্য তাকে তো আমরা ধরবই। কিন্তু তখনই সেখানে আরেকজন বন্ধু চলে আসে, আর এই সুযোগে জিও করে কি সাইডে গিয়ে আবার মিস্টার চোইকে ফোন করে এবং সে চোইকে বলে যে এই রেডের ব্যাপারে আমাদের আগে কিচ্ছু বলা হয়নি, কিন্তু আপনি কাজের কথা শুনুন। আপনার হোটেলে 3টা ক্যামেরা লাগানো রয়েছে, যার মধ্যে আপনার আসা যাওয়ার খবর নার্কোটিক ডিপার্টমেন্ট সবসময় জানতে পারে। আর তখন ওই মুহূর্তে আপনাকে সতর্ক করার আমার আর কোনো উপায় ছিল না, এই জন্য আমি গুলি চালিয়ে কারেন্ট সিস্টেম বন্ধ করে দিয়েছিলাম এবং আপনাকে সতর্ক করে দিয়েছিলাম। তো চোই এরপর বুঝতে পারে ব্যাপারটা কি হয়েছে। আর তারপর মিস্টার চোই তার হোটেলে লাগানো সকল স্পাই ক্যামেরা ডিসকানেক্ট করে দেয়। আবার পুলিশ স্টেশন থেকে ওই খবর সবাই জেনে যায়। আর তখন ক্যাপ্টেন চোগও হেরে যাচ্ছিল, তার এটা মেনে নিতে কষ্ট হচ্ছিল। আর অন্যদিকে কেনজি দাদার বিল্লো চিংচং তো এক হয়েছে এবং ওরা মোটামুটি এখন অনেক বড় লেভেলের মাফিয়া, যদি ওরা চোইয়ের কাছ থেকে ট্রেনিং নিয়েছিল এবং ওরা চোইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছে। তো এর জন্য ওরা করে কত লোকজন নিয়ে ওদের আস্তানা থেকে বেরিয়ে যায় এবং সোজা যায় হচ্ছে মিস্টার চোইয়ের জিমে, যেখানে ওরা 7 বছর আগে প্র্যাকটিস করতো। মানে তোমরা তো জানোই জিও তো ওই জিম থেকেই ফাইটিং ট্রেনিং করেছিল। তো ওরা করে কি ছুরি দিয়ে সেখানকার সকল ছেলেদেরকে আক্রমণ করে। ওই সময় তেজও সেখানে ছিল, বাট কেনজি দাদা ওকে মারে না, শুধু ওর হাতটা ভেঙে ছেড়ে দেয়, কারণ যে হবে 5 বছর আগে চোই ওকে জাস্ট মুখে একটা দাগ দিয়ে ছেড়ে দিয়েছিল। আর অন্যদিকে ক্যাপ্টেন চোগিও যখন বের হয় তখন জিও তার পিছু করে, আর ক্যাপ্টেন একটা লোকের সাথে দেখা করে আর তাকে ওই গানের সিরিয়াল নাম্বার বের করতে দেয় ল্যাবে গিয়ে। তো ল্যাব ওই গানের সিরিয়াল নাম্বার বের করা হয়, যেটা মুছে দেওয়া হয়েছিল। আর কিছুক্ষণ পরে চোইয়ের জিমে অনেক পুলিশ জড়ো হয়, সেখানে অনেকে মারা গিয়েছিল
এবং কিছু লোক আহত হয়েছিল। তো জিও সেখানে যায় এবং অ্যাম্বুলেন্সে তেজুকে আহত অবস্থায় দেখে, তবে দেখে চিনতে পারলে বুঝতে দেয় না। কিন্তু জিও পিল্ডোকে জিজ্ঞাসা করে মিস্টার চুইও কি মারা গিয়েছে, আর এখানেই 3 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এরপর 4 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই জিও পিল্ডোকে জিজ্ঞাসা করে মিস্টার চুই কি মারা গিয়েছে। পিল্ডো বলে না, সে এখানে ছিলই না, তবে চেকিং করার সময় আমরা এখানে ড্রাগস পেয়েছি। এরপর আশেপাশে আরো চেক করে সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু কিছুই পায় না। আর পরের সিনে আমরা দেখি মিস্টার চুই তার মৃত শাহীদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে যায়, আর জিও এখানে দেখতে আসে সব ঠিক আছে কিনা, মানে মিস্টার চুই বেঁচে আছে কিনা। তবে দেখে যে মিস্টার চুই বেঁচে রয়েছে, একটু নিশ্চিন্ত হয়। কিন্তু যার সময় দেখতে পাই এখানে পিল্ডো আর ক্যাপ্টেন আসছে, তো করে কি হেলমেট দিয়ে মুখ ঢেকে ফেলে। আর ওরা দুজনে এখানে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিল, হয়তো মিস্টার চুইকে আর উস্কাতে এসেছিল। তো যাই হোক তেজু করে কি পিল্ডোকে আগেই থামিয়ে দেয় এবং বলে ভেতরে যে কোনো একজন যেতে পারবে। তো ক্যাপ্টেন এরপর ভেতরে যায়, মিস্টার চুইর সাথে দেখা করে, আর মিস্টার চুইর লোকেরা তাকে ঘিরে দাঁড়ায়। আর ক্যাপ্টেন তখন বলে একটা উক্তি রয়েছে, কুকুরের জীবন তার মালিকের সাথে যুক্ত থাকে, মালিক যদি ভালো জীবন কাটায় কুকুরের জীবন আরামে কাটে, মালিক যদি রাস্তার হয় কুকুরও রাস্তায় থাকে। তো মিস্টার চুই তখন বলে ওই কুকুরটি হচ্ছিস তুই, আর তুই যদি পুলিশ না হতে এতক্ষণ আমি তোকে মেরে ফেলতাম, আর তুই বেঁচে থাকা অবস্থা অন্তত আমাকে জীবনে ধরতে পারবি না। আর ওদিকে পিল্ডো করে কি বাইরের সবাইকে তার কার্ড দেয় এবং বলে তোমরা যদি কেউ কিছু বলতে চাও আমাকে কল দিয়ে বলতে পারো, পুরস্কার দেবো। আর অন্যদিকে আমরা দেখি কেনজু দাদা আর বিল্লি চিংচং ওদের জয়ের উল্লাসে মেতে রয়েছে। কিন্তু তখনই ওদের মনে পড়ে অনেকদিন ধরে জিওকে দেখছি না, জিও কই রয়েছে, ওকে খুঁজে বের করতে হবে, ওর সাথে তোমার একটু হিসাব নিকাশের বাকি রয়েছে, ওকে তো এবার কেউ বাঁচাতে পারবে না। আর এরপর আমরা দেখি এদিকে পুলিশ স্টেশনের পিল্ডোর সাথে তাকে একটা ফটো দেখায় এবং বলে ওদের জিমের গাড়ির ডেস্ক থেকে মেটা পেয়েছি, মানে যারা মিস্টার চুইর জিমে গিয়ে খুনাখুনি করেছিল। তো ওই ছবি দেখে জিও তো চিনতে পারে এটাই তো কেনজি দাদা, তবে ও কাউকে বলে না যে চেনে। আবার পুলিশরা এখানে অপেক্ষায় ছিল যে মিস্টার চুই কোনো কিছু করবে, মানে প্রতিশোধ নেওয়ার জন্য ও কোনো আক্রমণ করবে, তখন ওই সুযোগে পুলিশ ওদেরকে ধরবে। আবার চুইও প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিল, কারণ সে জানতো এখন যদি প্রতিশোধ না নেয় তাহলে তার গ্যাংয়ের মান সম্মান থাকবে না। কিন্তু এদিকে ক্যাপ্টেন তখন বলে মাঙ্গোকে ছেড়ে দাও, দেখে চুই কি করে, মানে চুই তো মাঙ্গোকে ধরেই মনে করে কেনজি দাদা পর্যন্ত পৌঁছাবে। তো জিও তখন বলে স্যার যদি দুই গ্যাংয়ের মধ্যে এখন লড়াই হয় তাহলে তো অনেক লোক মারা পড়বে। ক্যাপ্টেন বলে এইসব কুত্তা বেলায় মারা গেলে আমার কাছে যায় আসে না। কিন্তু তখনই জিও করে কি চুইকে মেসেজ দিয়ে বলে মাঙ্গোকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, বা এটা একটা ফাঁদ। তো এরপর চুই করে কি তেজুকে ডাকে এবং বলে যতগুলো গ্রুপকে ডাকা হয়েছিল মারামারির জন্য সবাইকে ফেরত পাঠাও, আমরা কোনো মারামারি করবো না। ক্যাপ্টেন আমাকে বোকা ভাবে, কিন্তু ক্যাপ্টেন নিজেই তো বোকা। তো যাই হোক এরপর ক্যাপ্টেন তার টিমকে বলে একটা খুশির খবর রয়েছে, মিস্টার চুইর একটা লোক আমাদের সাথে হাত মেলাতে যাচ্ছে, আর এটা যদি হয়ে যায় তাহলে চুইর গ্যাং আমরা ভেতর থেকে ধ্বংস করে দেবো। তো জিও এই কথা মিস্টার চুইকে মেসেজ করে বলে দেয় যে আপনার ভেতরে কোন একটা গাদ্দার রয়েছে, সে এখানে যোগাযোগ করছে। আর এরপর জিও করে তার নিজের হার্লি ডেভিডসন বাইক নিয়ে বের হয়। আর অন্যদিকে তেজু তার একটা ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য যাচ্ছিল, আর তখন সে গাড়িতে একটা এনভেলপ পায়, আর এখানে নতুন কিছু ড্রাগের ট্যাবলেট আর একটা লেটার ছিল। তো জিও সেই জায়গায় পৌঁছায় যেখানে ক্যাপ্টেন কারোর জন্য অপেক্ষা করছিল। আর তখন জিওর বিল্ডিং এর উপরে কারোর উপর নজর পড়ে, কেউ দূর থেকে জিওর ছবি তুলছিল। তো এটা দেখে ও সেখান থেকে চলে যায়, আর তারপর আসে ওই বিল্ডিং এ যে কে ছবিটা তুলছে। আবার এদিকে তেজও আসে, সে গাড়িতে বসে থাকে আর সে ক্যাপ্টেনের সাথে দেখা করতে এসেছে। বাট এদিকে আমাদের জিও যখন বিল্ডিং এ কে ছবি তুলছে এটা দেখতে আসে, এসে দেখে যে এটা পিল্ডো। তো ওকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু পিল্ডোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ হাতাহাতি হওয়ার পরও জিও সেখান থেকে পালিয়ে যেতে পারে এবং আবার বাইক নিয়ে যাওয়ার সময় ক্যাপ্টেনের কাছ দিয়ে যায় এবং যাওয়ার সময় সে তেজুকে ক্যাপ্টেনের সাথে দেখতে পায়। বাট এটাও কিন্তু ক্যাপ্টেনের একটা চাল ছিল। প্রথমত জিও চাচ্ছিল যে কোন সেই বিশ্বাসঘাতক যে ক্যাপ্টেনের সাথে দেখা করবে, আবার ক্যাপ্টেনের একটা চাল খেটেছে যে তেজুকে এই টাইমে সে তার কাছে আনবে, তেজুকে বিশ্বাসঘাতক বানাবে, এবং ক্যাপ্টেন এর সাথে এটাও বের করতে চাইছিল তার টিমে কোন বিশ্বাসঘাতক রয়েছে। তো এরপর পিল্ডো ক্যাপ্টেনকে ছবি দেখায়, তো ক্যাপ্টেনের ছবি দেখে বোঝা যায় যে কেউ হয়তো রয়েছে যে চুইয়ের জন্য কাজ করে আমাদের মধ্যে। তো এখানে ক্যাপ্টেন পিল্ডোকে বলে আমার তো জিওর উপর সন্দেহ হয়, কারণ ও যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমাদের সব প্ল্যান ব্যর্থ হচ্ছে। আবার এদিকে বাড়িতে গিয়ে জিও মিস্টার চুইকে বলে আজকে তেজু এসেছিল ক্যাপ্টেনের সাথে দেখা করতে, আর ঠিক তখনই তেজু মিস্টার চুইয়ের কাছে আসে এবং বলে ক্লায়েন্টের সাথে আমাদের মিটিং অনেক ভালো হয়েছে। বাট মিস্টার চুই তেজুর উপর আর বিশ্বাস করতে পারছিল না, এই জন্য তাকে চলে যেতে বলে। কিন্তু অ্যাকচুয়ালি তেজু কিন্তু বেইমান নয়, কারণ তেজুর গাড়িতে যে লেটারটা ছিল সেখানে লেখা ছিল তুমি যদি জানতে চাও কেনজি দাদা কে কোথায় রয়েছে, যে তোমাদের জিমে অ্যাটাক করেছিল, তোমাদের উপর অ্যাটাক করেছিল, তার অ্যাড্রেস চাইলে আমার কাছে আসো। তো তেজু মূলত এই জন্যই ক্যাপ্টেনের কাছে গিয়েছিল, মানে চুইয়ের সাথে বেইমানি করে নয়। আর এটাই তো ক্যাপ্টেনের প্ল্যান ছিল, ওদের মধ্যে ঝামেলা বাঁচাবে। তো যাই হোক পরের দিন জিও করে কি গানের ডিটেলস বের করার জন্য যায়। তো গানের সিরিয়াল নাম্বার জানা যায় ঠিকই, কিন্তু এটা যে কার গান ছিল, কাকে ইস্যু করা হয়েছিল এটা জানা যায় না। তবে তারপরে ও নিজের দক্ষতা দিয়ে বের করে ফেলে এই গানটা কাকে ইস্যু করা হয়েছিল, আর নামটা ছিল হচ্ছে সং জানসু। তো এরপর সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে সং জানসুকে, আর এই গানটা কি তাকে ইস্যু করা হয়েছিল। কিন্তু আমাদের নায়িকা যখন সেখানে গিয়েছে সে কিন্তু চুইর দশে চুইটাও নিয়ে গিয়েছে। তো এখানে ভুলেও যদি ক্যাপ্টেন খালি বলতো যে এটা আমার গান, তাহলে আমাদের জিও ক্যাপ্টেনকে ওখানেই শেষ করে দিত, কারণ লাইফের মকসুদই তো এটা। তো যাই হোক ক্যাপ্টেন তখন বলে সে আমাদের টিমের অংশ ছিল, কিন্তু জয়নিং এর প্রথম সপ্তাহে তার মৃত্যু হয়েছে আর মিস্টার চুই তাকে মেরেছিল। তো জিও তখন আবারও কনফিউজড হয়ে যায়। তো যাই হোক এরপরও করে মিস্টার চুইর সাথে দেখা করতে আসে এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করে। মিস্টার চুই তখন এই ব্যাপারটা অস্বীকার করে, বলে ক্যাপ্টেন একটা মিথ্যাবাদী, ওর কথার উপর কখনোই বিশ্বাস করবে না। সিরিয়াসলি আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছি যে জিও আসলে কারকে বিশ্বাস করবে, পুলিশকে নাকি চুইকে। আমার তো চুইকেও সন্দেহ হচ্ছে, মানে ওর বসকেও সন্দেহ হচ্ছে। খুবই রহস্যময় একটা সিরিজ আর কি। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে পিল্ডু জিওকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু জিও বলে আমার কিছু কাজ আছে।
যাচ্ছে, কিন্তু পিল্ডো করে কি জিওর পিছু করে। এবং আমরা দেখতে পাই জিও বিভিন্ন জায়গায় কেনজি দাদা এবং মাঙ্গুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল, আর তারপর সে একটা বিল্ডিং এর বেসমেন্টে যায়, কিন্তু তখনই ওর গাড়ির ভেতর পিল্ডো এসে বসে এবং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। জিও এখানে ডাইরেক্ট বলে দেয় আমি মাঙ্গু আর কেনজি দাদার ব্যাপারে জানার চেষ্টা করছি, কিন্তু তখনই সে মাঙ্গুকে দেখে ফেলে। তো পিল্ডো বলে ঠিক আছে আমিও তোমাকে সাহায্য করবো, হাজার হলো আমরা টিমমেট। তো এরপর তারা ওর পিছু করে। আর অন্যদিকে মিস্টার চইও তার ফেভারিট রেস্টুরেন্টে ডিনার করতে যায়, গরিব রেস্টুরেন্টে। আবার এদিকে মাঙ্গু একটা গাড়ির ফ্যাক্টরির দিকে ঢুকেছে। তো এখানে জিও আর পিল্ডো গাড়ির ফ্যাক্টরির একটা ব্যাক সাইডে গিয়ে লুকিয়ে পড়ে এবং লুকিয়ে লুকিয়ে নজর রাখে মাঙ্গুর উপর। তো মাঙ্গুর সাথে তখন কেনজি দাদা দেখা করতে আসে এবং মাঙ্গুকে অনেক ড্রাগ সাপ্লাই দেয় নতুন মডেলের। তো মাঙ্গু ড্রাগ নিয়ে চলে যায়। আর এদিকে আমরা দেখি মিস্টার চই যে রেস্টুরেন্টে ছিল সে করে কই রেস্টুরেন্টের যে মালিক তাকে বলে আমার জন্য কিছু সিগারেট নিয়ে আসুন। অ্যাকচুয়ালি হয়েছে কি মিস্টার চই বুঝতে পেরেছে তার আশেপাশে যেসব লোক রয়েছে তারা তাকে মারার জন্য বসে রয়েছে, আর এরপরে মিস্টার চই করে ওদের উপর আক্রমণ করে দেয়। আবার এদিকে কেজিও কিন্তু জানতো যে ফ্যাক্টরিতে জিও আর পিল্ডো ঢুকেছে, আগে কিছু বুঝতে না দিলে এখন ওদের দিকে তাকে সে একটু টিটকারি মারে এবং তার লোকদেরকে পাঠায় মারার জন্য। কিন্তু আমাদের পিল্ডো এবং জিও সাহসিকতার সাথে মোকাবেলা করছিল। আবার অন্যদিকে মিস্টার চইও গুন্ডাদের সাথে লড়ছিল, কিন্তু একটা পর্যায়ে মিস্টার চইকে গুন্ডারা ছুরি মেরে দেয়। আবার কেনজির লোকেরাও জিও এবং পিল্ডোকে ধরে ফেলে। তো কেনজি এখানে আরো একবার জিওকে দেখতে পেয়ে অনেক খুশি হয়, একবার যেটা পায়নি এটা পারবে এবার। আবার তারপর পুরনো শত্রুতা রয়েছে, তো সে জিওকে বলে জিও তোমার সাথে দেখা হয়ে তো আমার অনেক ভালো লাগলো, আমাদের তো অনেক হিসাব নিকাশ বাকি রয়েছে। তো এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে মানে ওইদিকে গ্যাংস্টার চইও শেষ, ছুরি খেয়েছে, এদিকে পিল্ডো আর জিও ধরা পড়েছে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বর্তমানের কেনজি দাদার হাতে। আর তাছাড়া ক্যাপ্টেন তো অবশ্যই আমার মনে হয় কেনজি দাদার হয়েই কাজ করছে, এটাই মনে হচ্ছে আর কি। তো এইরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে 4 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় এবং আমি বিশ্বাস করি এই সিরিজটা তোমাদের পছন্দ হয়েছে, 4টা এপিসোডই পছন্দ হয়েছে এবং আগামী ভিডিওতে আমরা পরবর্তী 4টি এপিসোড শেষ করে ফেলবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এবং আমার জন্য দোয়া করো। কি দোয়া করতে কম আর আমার জন্য দোয়া করার আর কিছু নাই।